দেশে মাথাপিছু আয় এখন $2,593। এশিয়ার 20 গরিব দেশের তালিকায় 12তম বাংলাদেশ। এশিয়াতে খেলাপি ঋণের শীর্ষে বাংলাদেশ। শীর্ষ 100 ঋণ খেলাপি মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ সরকারের। অভিবাসন প্রত্যাশী আরও 30 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। গত কয়েক মাসে ফিরল অন্তত 180 জন। ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার। গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদারকে সমর্থন। এবং থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল 2 বছরে তৃতীয় প্রধানমন্ত্রী পেল দেশটি। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশে মাথাপিছু আয় $42 বেড়ে $2,593 দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে এশিয়ার 20টি গরিব দেশের তালিকায় মাথাপিছু আয়ে শীর্ষে আছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় $4,618 মার্কিন। অন্যদিকে $2,593 মাথাপিছু আয় নিয়ে এশিয়ার 20টি দরিদ্র দেশের তালিকায় 12তম অবস্থানে আছে বাংলাদেশ। আন্তর্জাতিক আর্থিক সংস্থাটির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রতিবেশী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র $100 বেশি। এছাড়া বাংলাদেশের তুলনায় প্রায় $2,000 বেশি শ্রীলঙ্কার মাথাপিছু আয়। তালিকায় 8ম স্থানে থাকা পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে প্রায় $1,500 কম। তালিকা অনুযায়ী বর্তমানে এশিয়ায় সবচেয়ে কম মাথাপিছু আয়ের দেশ আফগানিস্তান। দেশটিতে জনপ্রতি আয় মাত্র $413। বাংলাদেশ এখন এশিয়ার সবচেয়ে বেশি খেলাপি ঋণের দেশ। 2024 সালে দেশের মোট বিতরণ করা ঋণের 20.2%ই খেলাপি হয়ে গেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নন পারফর্মিং লোনস ওয়াচ ইন এশিয়া 2025 শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $20.27 বিলিয়ন। এটি আগের বছরের চেয়ে 28% বেশি। এছাড়া প্রতিবেদনে বাংলাদেশকে এশিয়ার সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার দেশ বলেও অভিহিত করা হয়েছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ 100 ঋণ খেলাপির মামলা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এসব মামলায় জড়িত মোট ঋণের পরিমাণ 38,363 কোটি টাকা। 4 সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋণ খেলাপি মামলার কোনটি কোন কারণে আটকে আছে তা চিহ্নিত করে সমস্যা সমাধান করে দ্রুত নিষ্পত্তি করতে সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে অর্থ মন্ত্রণালয় চিঠি দেবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। হাতে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে আরও 30 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের বহনকারী বিশেষ উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ খবরটি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন যাদের ফেরত পাঠিয়েছে তাদের মধ্যে একজন নারীও রয়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, উড়োজাহাজটি অবতরণের পর 3 ঘন্টার রানওয়েতে দাঁড়িয়েছিল। ওই 3 ঘন্টায় উড়োজাহাজের যাত্রীদের হাতকড়া ও শিকল খোলা হয়। পরবর্তীতে রাত 2টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরের ভেতর আনা হয় তাদের। এ সময় সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কয়েকটি গোয়েন্দা সংস্থার বিশেষ টিম এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা এ সময় ছবি তোলার চেষ্টা করলে উপস্থিত কর্মকর্তাদের বাধার মুখে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহিন সরকার। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন। 5 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিন এই সিদ্ধান্তের কথা জানান। এ সময় আবু বাকের মজুমদার সেখানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, আমার কাছে সবসময় মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় বরং সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সে জায়গা থেকে আমার মনে হচ্ছে যদি আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলেই সূচিত হবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আবু বাকের মজুমদারকে জিএস পদে নির্বাচিত করারও আহ্বান জানান তিনি। ভুমজাইথাই পার্টির নেতা 58 বছর বয়সী অনুতিন চানভিরাকুলকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট। এ নিয়ে গেল 2 বছরের মধ্যে 3 জন প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড।
রাজনীতিবিদ হিসেবে অনুতিন চানভিরাকুলের পথ চলা দীর্ঘদিনের। সদ্য সাবেক প্রধানমন্ত্রী পেতাংতাং সিনাওয়াত্রার বাবা থাকসিন সিনাওয়াত্রার প্রতিষ্ঠিত থাই পার্টিতে যোগ দেবার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তী সময়ে তিনি ভুম জাইথাই পার্টির নেতৃত্বে দেশটির উত্তর পূর্বাঞ্চলের কৃষি প্রধান এলাকায় নিজের যোগাযোগ বাড়ান। এর আগে গত জুনে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পেতাংতান সিনাওয়াত্রাকে বরখাস্ত করেন দেশটির সাংবিধানিক আদালত। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।